আমি বৈদিক সাহিত্যের অধ্যয়ন করা এবং সনাতন সংস্কৃতি বিষয়ে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়েছি। সেই বিষয়ে কিছুটা আলোকপাত করব, যা যে কোনো উপায়ে যে জ্ঞানকে আয়ত্ত করা যায় না, সেই জ্ঞান যার কাছে ধরা দেয় শুধু তিনি সেই জ্ঞানকে উপলব্ধি করতে পারেন। সেই জ্ঞানকে উপলব্ধি করতে পেরেছিলেন মহান বৈদিক ঋষিরা। তাদের ওই জন্য মন্ত্র স্রষ্টা বলা হয় না, মন্ত্র দ্রষ্টা ঋষি বলা হয়। মন্ত্র দ্রষ্টা মানে কি? মন্ত্র কি নিজেরা এসে দর্শন দিয়েছিলেন? না, যেটা আধ্যাত্মিক ব্যাখ্যা ছাড়াও যেটা মনে হয় যোগ্য কেন্দ্রিক, তো আপনাদের মনে হতে পারে যে তার মধ্যে কলার সঙ্গে সেই যোগ্য কেন্দ্রিক বৈদিক ভাবনার যোগসূত্র কোথায়? যোগ্য মানে অর্থ হলো তিনটি নিয়ে, একটা দ্রব্য, দেবতা এবং ত্যাগ। এই ত্যাগ শব্দটার মধ্যে একটা উৎসর্গের ভাব আছে। এখন মানুষ দ্রব্যে যে নিবেদন করছেন, এটা আত্মনিবেদনের ব্রত। আপনারা বললেন যে যারা মননশীলতা এত উচ্চস্তরে ছিলেন, যে বৈদিক ঋষিরা, তারা কি ঐহিক জগতের চাওয়া পাওয়া, পুত্র তৃষ্ণা, বৃত্ত তৃষ্ণা, লোক তৃষ্ণা, সমৃদ্ধি, বিজয়, অভ্যুদয়, এই ছোট মধ্যে ছোট গণ্ডির মধ্যে আবদ্ধ ছিলেন? জীবনকে না দেখলে সাহিত্য হয় না। যে কোনো সাহিত্যই, উচ্চ পর্যায়ের সাহিত্যই জীবনকে কেন্দ্র করে। তাই বৈদিক ঋষিদের এই উৎসর্গের ভাবনার মধ্যে সাধারণ জীবনের চাওয়া পাওয়াও লুকিয়ে আছে। একে বলা হয় অভ্যুদয়। আরেকটি ভাবনাও ছিল, সেটি হলো নিশ্চয়, নিশ্চিত প্রাপ্তি। সেটা হলো পরমাত্মিক কোন চিন্তা, পরম বন্ধুর সঙ্গে একান্ততা, অর্থাৎ এই সংসারে আবদ্ধ চক্র থেকে মুক্তি কাম্য। আর অভ্যুদয় হলো এই ঐহিক, এই পার্থিব জগতে যা কিছু চাওয়া পাওয়া, তার মধ্যে তার অন্তর্গত হলো আমাদের বৈদিক যুগের পাক প্রণালী, যার ছায়া আমরা অনেকটা প্রতীকের মধ্যে দেখতে পাই এবং যজ্ঞানুষ্ঠানের মধ্যেও তার ছায়া ডুবে আছে। যজ্ঞ ভাবনার মধ্যে যে ত্যাগের একটা দিক লুকিয়ে আছে, তো যজ্ঞ কত রকমের হতে পারে। যজ্ঞ ইষ্টি জাত এক রকমের, পশু জাত এবং সবু জাত। ইষ্টি জাত সেটা কিরকম? সেখানে দেবতার উদ্দেশ্যে কি? আরেকটা কথা বলে রাখি, এই যজ্ঞাধিকার ছিল কিন্তু ব্রহ্মচারী নয়, অর্থাৎ যারা শিক্ষা জীবন অতিবাহিত করছেন, যারা কিনা সংসার জীবনে প্রবেশ করেনি, তাদের কিন্তু যজ্ঞাধিকার ছিল না। এবং যারা সন্ন্যাস নিয়েছেন, যারা সর্বত্যাগী, তাদেরও এই যজ্ঞাধিকার ছিল না। যজ্ঞাধিকার ছিল একমাত্র গৃহীদের, গৃহস্থদের। যার জন্য গৃহস্থ কেন্দ্রিক যা কিছু ভাবনা, সেটারও অন্তর্নিবেশ ঘটেছে বৈদিক যজ্ঞের। লোকে যখন, মানুষ যখন প্রিয় বস্তুকে উৎসর্গ করে, তখন তাদের যে নিজস্ব যে প্রিয় খাদ্য, সেটাই সে উৎসর্গ করে। সে প্রিয় খাদ্যটা কি? বৃষ্টি লাগে, জাহুতে আনন্দ, সেগুলো অপূর্ব। কি সেটা? অপূর্ব ধরনের পিঠে, পুরোরাস। পুরোরাস কি না? পুরোরাস হলো ঘি মিশ্রিত ভাজা টক, তার থেকে তৈরি মন্ডা আকৃতি পিঠে, যার একটা ফ্রুট এখনো একটা পরিশীলিত সংস্করণ আমরা আপ্পাম, সাউথ ইন্ডিয়ান আপ্পামে দেখতে পাই। আপনারা আপ্পাম নিশ্চয়ই খেয়েছেন। আরেকটা কথা মনে রাখতে হবে, লৌকিক সংস্কৃত এবং বৈদিক সংস্কৃত কিন্তু একদম আলাদা। পাণিনির অষ্টাধ্যায়ীতে দুটির ব্যাকরণ পুরোপুরি সম্পূর্ণরূপে আলোচিত হয়েছে।
বৈদিক ব্যাকরণের সঙ্গে সংস্কৃত ব্যাকরণের লৌকিক সংস্কৃত, যেটা পরবর্তী যুগে নাটক, কাব্য সবকিছু রামায়ণ মহাভারত থেকে শুরু করে পরবর্তী যে বিখ্যাত কবিরা যা যা লিখেছেন, নাট্যকাররা যা যা লিখেছেন, গীতিকাব্যকাররা যা যা লিখেছেন, সেই সংস্কৃতির সঙ্গে একদম পৃথক কিন্তু বৈদিক সাহিত্যের ভাষা। গৃহস্থের অধিকার যোগ্যাধিকার গৃহস্থের শুধুমাত্র, তাই গৃহস্থ তার আপন মনের মাধুরী মিশিয়ে তারা যেটা খায় দৈনন্দিন খাদ্য তালিকায় যা আছে সেটাই তারা বৃষ্টির আগে ছিল মূলত ওই বললাম অপূর্ব, উল্লাস, স্বরূপ এবং কলঙ্ক। কলঙ্ক কি একটা দই মিশ্রিত ওই ঘিয়ের ছাদ, আর ধানা বলা হতো ওই ঘিয়ে ভাজা চকে বলা হতো ধানা। এর উল্লেখ এই চারটেরই উল্লেখ বেঁধে আছে একটা শ্লোকের রেফারেন্স গুলো আমি এখন বলে সময় নষ্ট করতে চাই না, আপনারা যদি রেফারেন্স চান আমি নিশ্চয়ই করে দিতে পারি। তো এই চাকরি উল্লেখ আছে। এরপর আসছে আমরা পশু জাতি। আচ্ছা, আরেকটা কথা একটু সঙ্গে বলে রাখি, পশু জাতি যাওয়ার আগে আর্যরা বহিরাগ, তারা ইরানের ওই দিকে মধ্য উত্তর পশ্চিম ভারতে বসতি স্থাপন করে, যারা ভূমিপুত্র তাদের যুদ্ধে হারিয়ে সেখানে বসতি স্থাপন করে, যেটা আমরা আর্যাবর্ত নামে পরিচিত। এবং তারা যে কৃষির যে টুল টেকনোলজি প্রযুক্তি, সেটা তারা প্রথম আত্মস্থ করেছিলেন ওই ভূমিপুত্রদের হাতে। এবং তখন থেকে মনে রাখবেন কৃষি মানে বসতি। এতদিন তারা ছিল নমাডিক, যাযাবর ব্যক্তি, তাদের মুখ্য প্রতিপালনের বস্তু ছিল, প্রাণী ছিল গাভী এবং ঘোড়া। তাই সেই গাভী এবং ঘোড়া রক্ষার প্রার্থনা বিভিন্ন মন্ত্র আছে, বিশেষ করে উষা, তিনি পোষণ কর্তা রূপে বৈদিক সাহিত্যে জগৎ পালন কর্তা রূপে সূর্যেরও একটা রূপ নির্মাণ করেন আমাকে। সেই উষা কাছে প্রার্থনা করছেন ঋষি যে আমাদের গোবৎসগুলো সুরক্ষিত থাক, আমাদের এদের যেন পাপ না গ্রহণ করে, আপনি সেটা রক্ষা করুন, তাদের আমরা যেন তাদের পুষ্টিকর দিকটি যেন অবহেলিত না হয়। তার প্রমাণ আছে, বেদে আছে, হরিদেবেরও ব্রাহ্মণে আছে, সব জায়গায় প্রমাণ আছে যে এগুলো তাদের খাদ্য তালিকায় ছিল। শুধু তাই নয়, দশমণ্ডলে অশ্ব মাংস রান্নার একটা বিস্তীর্ণ বর্ণনা আছে, যে একটা ভাণ্ড অশ্ব মাংস পাক হচ্ছে একটা ভাণ্ডে, সেখানে একটা কাউকে দ্বন্দ্ব দিয়ে পরীক্ষা করা হচ্ছে সেটা কতটা সুসিদ্ধ হলো। কিছু প্রার্থনা জানাচ্ছেন যে এর এক বিন্দু রস যেন মাটিতে না পড়ে, যেন চিনে না পড়ে। বলি বলে কোনো প্রক্রিয়াই ছিল না, বলি মানে ওই যুবকাষ্টে দিয়ে নৃশংস ভাবে হত্যা করা, সেটা ছিল না। প্রক্রিয়াটা হয়তো নৃশংস ছিল, যে এখানে একটা বিশেষ জায়গা নিয়েছে তাদের দমন করে মারা হতো, এবং যে পুরোপুরি শরীরটা কিন্তু নিবেদন করা হতো না। বিশেষ অংশ হয়তো যেটা শরীর দৃষ্টিতে কাজে লাগে এমন অংশগুলো নিবেদন করা হতো। এর জন্য কিন্তু অ্যানাটমির জ্ঞান অবশ্যই দরকার। অ্যানাটমির জ্ঞান না থাকলে অশ্বের কোন অংশ উপকারী, কোন অংশ কাজে লাগবে না, এই ধারণা করা সম্ভব না। তো বৈদিক ঋষিদের এই মনটাকে ছিল, তারা অনেক বহু মুখী তাদের ভিতরে আছে। বৈদিক সাহিত্যে একটা বিরাট পাঠ হলো ব্রাহ্মণ। বৈতরেও ব্রাহ্মণে আছে যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়কে যদি নিমন্ত্রণ জানানো হয়, তবে উৎসর্গ করা হবে একটা হৃষ্টপুষ্ট আর একটা বড়
একজন বন্ধা কাজে গোমাংস কখন তখন ছিল না, গোমাংস তখনের থেকেও ছিল এবং ভালোভাবে ছিল। তো আমাদের এই যে সন্ধ্যা সৌন্দর্যতা থেকে নিষ্কাশিত যে রস, সেটা যখন আমাকে দেওয়া হলো, এখন এটা মনে রাখতে হবে, কোন বস্তু অপক্ষ মানে পাক না করে দেওয়া নিষিদ্ধ। যেমন যেটাই দেওয়া হবে সেটা রান্না করে তবে দুধটাও ডাল দিয়ে দিতে হবে, ছোট প্রস্তুতের সময়ও ডাল দিতে হয়, জানেন আপনার ছোট মিষ্টি লাগে দরকার, এবং যা কিছু সবই কিন্তু পক্ষ অপক্ষ কিছু নাই, মানে রান্না না করে না। একমাত্র সন্ধ্যাকে সোমলতার রস, সোমরাসের কি সোমরাস এখন খাওয়া যায় না, সোমলতা অতিরিক্ত পাওয়া যায় না। তা আপনারা মনে হবে যে ব্রাহ্মণ কোথা থেকে আসলো না, চারটে বেদের মন্ত্র সংখ্যা একটু বলি, বেদি বিস্তীর্ণ এর পরিসর, এগুলো না বললে গোপীরা বুঝতে যাবে না। ঋগ্বেদের মন্ত্র সংখ্যা হলো 10,552, যজুর্বেদের মন্ত্র সংখ্যা 1975, সামবেদের মন্ত্র সংখ্যা 1875 এবং অথর্ববেদের মন্ত্র সংখ্যা 5,977। সব মিলিয়ে 20,379টি মন্ত্র আছে চারটি, 20,379টি মন্ত্র। এই চারটি বেদের পরে আসবে ব্রাহ্মণের। ব্রাহ্মণ হলো এই যে বেদের যে যা কিছু মন্ত্র, তার অ্যাপ্লিকেশন বা ব্যবহার যেখানে বলা আছে, কোন মন্ত্র কোথায় ব্যবহার করা হয় এবং প্রশংসাও বলা আছে। এই মন্ত্র যোগে যাবে, ওই মন্ত্র সেই যোগে যাবে, এবং কেন না তখন একটা প্রশংসা হতো, যেমন বায়ু মন্ত্র হলো বায়ু খুব দ্রুতগামী দেবতা, তার মানে ওই মন্ত্রটি দ্রুত ফল এনে দেবে, এটা বোঝানো হচ্ছে। যেমনি আবার নিন্দা হলে নেগেটিভ সাইড, তো এইভাবে বিধি অর্থবাদ হলো ব্রাহ্মণ সাহিত্য। ব্রাহ্মণ সাহিত্য এবং বেদের মন্ত্র এই অংশটাকে বলে কর্মকাণ্ড, বেদের কর্মকাণ্ড। এরপর আসছে এই ব্রাহ্মণ সাহিত্যের যে এক্সটেন্ডেড পার্ট, আরো বিস্তৃত যে অংশ, সেটা হলো আরণ্যক এবং উপনিষদ। আরণ্যক এবং উপনিষদকে বলা হয় জ্ঞান কাণ্ড, যেটা সীমার মধ্যে অসীম জ্ঞান। এরপরে আমরা চলে যাচ্ছি সনাতন সংস্কৃতি। সনাতন সংস্কৃতি বলতে কি বোঝায়? সনাতন মানে চিরকালীন বা এভারলাস্টিং যে ব্যবহার, সংস্কৃতি ব্যবহার, সমাজচিত্র, লোকাচার, আচার, সব বাক প্রণালী আমার বিষয় ছিল আগে, তো সেই বিষয়ে আমি যাচ্ছি একটু আমি সেটাই। যেমন অন্ন কথাটা শুধু ভাত নয়, অন্ন মানে ভোজ্য দ্রব্য, এই অর্থে পরবর্তী সাহিত্যে ব্যবহৃত হচ্ছে। মহাভারতে এই খাদ্যাভ্যাসটা নিয়ে চিহ্নিত হতো তার বর্ণ চিহ্নিত হতো। এখন হয়তো কোনো কোনো প্রদেশে আছে যারা একটু রিজিড, মানে বর্ণ ব্যবস্থায় যারা একটু কঠোর, তাদের ক্ষেত্রে আছে। সেসব প্রদেশে, ভারতবর্ষে সেসব প্রদেশে আমাদের পশ্চিমবঙ্গের মতো উদার মনোভাবগুলো সব জায়গায় নেই, কঠোরতা আছে বর্ণ, এবং যে মহান উদ্দেশ্য নিয়ে বর্ণ ব্যবস্থা তৈরি হয়েছিল, উদ্ভব হয়েছিল, তৈরি হতো না, উদ্ভব হয়েছিল যে পরপুরুষের মুখ থেকে ব্রাহ্মণ, হাত থেকে ক্ষত্রিয়, গরু থেকে বৈশ্য, আর পাঠ ব্রাহ্মণ। এটা শুধু কোনো অপব্যাখ্যা নয়।
যারা ব্রাহ্মণ বংশীয় তারাই শিক্ষা ব্যবস্থাকে ধরে রাখতেন। যারা দেশ রক্ষা পূজা বলেন করতেন, বাহু বলে, তাই বাহু শক্তি পেয়েছিলেন ক্ষত্রিয়রা। এবং বৈশ্য কৃষিপালন, বাণিজ্য ইত্যাদি, কৃষি পশুপালন বাণিজ্য, যার জন্য যে পায়ের শক্তি দরকার, আর সমস্ত সমাজই তো দাঁড়িয়ে আছে পায়ের ওপর। শূদ্র কোন অংশের খাদ্য নয়, তারাই তো সমাজ ব্যবস্থাকে ধরে রেখেছে তাদের সমস্ত সেবা দিয়ে, পরিষেবা দিয়ে। তাহলে কি ব্রাহ্মণ নিজের মনে উচ্চ চিন্তায় রত থাকতে পারতেন? ক্ষত্রিয় তার নিজস্বতা বজায় রাখতে পারতেন? নয়। কাজে এই উচ্চ পর্যায়ের চিন্তা এবং একজন দাসী পুত্র হয়ে ব্রাহ্মণত্বে উন্নীত হতে পারতেন, বেড়ে আছে। কিন্তু পরবর্তী যুগে এটা অপব্যাখ্য হয়, উচ্চ শ্রেণী তাদের নিজের স্বার্থে ব্যবহার করে, যেটা মহাভারতে আছে। যাই হোক, সেই প্রসঙ্গেই বলছি, এই যে বর্ণ ব্যবস্থার যে চিন্তা সেটা এখনো আছে। এটা একটা সনাতন সংস্কৃতি বলবো না, সনাতন কালচারের একটা দিক বলা যেতে পারে। তো পাণ্ডবরা যখন ব্রহ্মচারী ছদ্মবেশে দ্রৌপদী স্বয়ংবর সভায় ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়ে তো তাকে জয় বলে আপনারা সকলেই জানেন, এবং তারপরে ফিরে গেলেন, সঙ্গে সঙ্গে ফিরে গিয়েছিলেন। এবার দ্রৌপদরাজ তো জানেন না কন্যাকে কে নিয়ে গেল, ব্রাহ্মণরা নিয়ে গেল। এই টাকা দিয়ে তখন সমাজে চলছে, উচ্চবর্ণের ব্রাহ্মণ যদি ক্ষত্রিয় কন্যাকে বিয়ে করে দোষ না, নিয়ে গেছে। কিন্তু রাজকন্যা তাকে কোথায় নিয়ে গেল? তার আইডেন্টিটি দিতে হবে। পাঠালেন প্রদীপ ভৌমকে, পাঠালেন যে তার আইডেন্টিটি না, তাদের নেমন্তন্ন করা হলো, রথ পাঠিয়ে দিলেন। একটা ছোট কুটিরে তারা থাকতেন একজন ব্রাহ্মণের আশ্রয়ে। তারা আসলেন সেই রথে চলে, এবং তাদের জন্য নানান ভোজ্যদ্রব্য সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। আর 4টে ঘরে 4 রকমের জিনিস রাখা হলো। একটাদের রাখা হলো ফুলমালা ইত্যাদি, একটাদের রাখা হলো যুদ্ধের উপকরণ, আরেকটাতে রাখা হলো কৃষিকাজ ইত্যাদি উপকরণ, আর এরকম বিভিন্ন উপকরণ 4টেতে রাখা হলো। আসলেন তারা তো তাদের বসার ভঙ্গি ছিল এমন রাজকীয় যে তাদের আইডেন্টিটি সেখানেই পরিষ্কৃত হলো যে এরা ক্ষত্রিয় ছাড়া কিছু না। তারা রাজকীয় ভঙ্গিতে বসলেন এবং সব আইটেম খেলেন না, নিজেদের ইচ্ছে মতো খেলেন, যা করে অভ্যস্ত রাজার ছেলে। তারপরে যখন তাদের সেই গৃহগুলোর কাছে, ঘরগুলোর কাছে নিয়ে যায়, তারা সোজা ঢুকে গেলেন যেখানে যুদ্ধ উপকরণ সাজানো, সেই ঘরটাতে। তাতেই বোঝা গেল এরা ব্রাহ্মণ নয়, এদের প্রিয় বিষয় হলো যুদ্ধ এবং অস্ত্র। তো বর্ণ ভিত্তিক যে পছন্দ অপছন্দ, তার উপর একজন ব্যক্তির আইডেন্টিটি বা ব্যক্তি পরিচয় সেটা প্রকাশিত হতো। আর একটা ছোট্ট ঘটনা বলছি, যেটা বক রাক্ষস। আপনারা জানেন বক রাক্ষসের কাহিনী, যিনি রাজার কাছে বেতন হিসেবে, মানে প্রোটেকশন দিচ্ছেন প্রজাদেরকে, বেতন রূপে প্রতিদিন খাদ্য চাই। কি খাদ্য? সেটা খাদ্য চাই। একজন পুরুষ, একটা মহিষ, আর এক গাড়ি ভর্তি অন্ন, এবং সে অন্ন কি শালি ধানের অন্ন। এবার সত্য মিথ্যার যে একটা সত্য, যেটা সেটা ধর্ম তার ভিত্তি। আপনারা জানেন সত্যের ভিত্তি হলো ধর্ম, কিন্তু সত্যের যে সত্য সংগ্রহের চিন্তা সেটা কিন্তু মহাভারতে একটা অন্যরকম মাত্রায় আছে, এবং যেটা আধুনিক যুগে খুব গ্রহণযোগ্য। এখানে কর্ণের সঙ্গে যুদ্ধে একজন যুধিষ্ঠির বিধ্বস্ত
সবাই মৃত, কেউ বেঁচে নেই। মানে অর্জুনকে সমকক্ষ কেউ যে সঙ্গে সহযোগিতা হবে এমন কেউ নেই। তো এই যাচ্ছে অর্জুন অন্য জায়গায় ব্যস্ত, সেই সময় নকুল সহদেবের সঙ্গে ছিলেন যুধিষ্ঠির। কিন্তু একদম প্রায় নগ্নমণি ছাড়লেন কর্ণ। কর্ণ তো বীরযোদ্ধা, অর্জুনের কথা আপনারা সকলেই জানেন। একবারে ছিন্ন বিচ্ছিন্ন, এবং তাকে শল্য ছিলেন এদের মামা, এই পাণ্ডবদের মামা আপনারা জানেন। তাকে আগে দেখা করে দুর্যোধন নিজের দলে এনেছিলেন, যে শল্য কথা দিয়েছিলেন যে আমি এমন সব কাজ করবো যাতে তোমাদের প্রতিকূল আচরণ করবো, ওদের সারথি হবো, কিন্তু আমি প্রতিকূল আচরণ করবো, ওদের বিরুদ্ধে আচরণ করবো। সারাক্ষণ প্রাণীর মধ্যে দিয়ে গেল, তুমি সব শক্তি এখানে ব্যয় করছো, তাহলে অর্জুনের সঙ্গে কে অর্জুনের সঙ্গে কে কমব্যাক করবে, কে প্রতিদ্বন্দ্বিতা করবে, এইসব। এবং পরিস্থিতি এমন দাঁড়ালো শেষ পর্যন্ত কর্ণ যুধিষ্ঠিরকে ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেছে। এবার অর্জুন ফিরে গেলেন। অর্জুন ফিরে গিয়ে বলছেন, যখন ফিরে গিয়ে শুনলেন যে বিধ্বস্ত অবস্থায় শিবিরে আছেন, পালিয়ে গেছেন যুধিষ্ঠির। খুব লজ্জা, পাণ্ডব পক্ষের যিনি নেতা তিনি পালিয়ে গেছেন, শিবিরে আশ্রয় নিয়েছেন এবং তাকে পরিচর্যা করছে, আস্তে আস্তে একটা বান তুলছে রাস্তা। তখন সেখানে গিয়ে উনি বলেন যে এই অবস্থাটা, তখন তাকে দেখে একদম ফেটে পড়লেন আমাদের যুধিষ্ঠির। যা তা ভাষায় তাকে তিরস্কার করতে লাগলেন। কোথায় ছিলে তুমি? আমার তো মনে হয় তুমি কুন্তিপুত্র নাও, তুমি নিশ্চয়ই অন্য কেউ, তুমি কুন্তিপুত্র হতে পারো না। তোমার ধর্মরাজ হই, তোমার কই গান্ধীর ভ্রমণ, তোমার সেই বিখ্যাত রথটাই বা কোথায়? কোথায় সেই ধ্বজা, কপিধ্বজ, কোথায় এই সমস্ত? আর তুমি কি করছো? তোমার গান্ধীর কোনো মূল্য নেই। এই যে গান্ধীর ধর্ম দিয়ে তুমি অসাধু সাধন করতে পারো, এটা তো কোনো মূল্য নেই। যাই হোক, শব্দ কর্ণের সঙ্গে এই এর পরিণামে একদম রেগে গেলেন। মনে মনে তোর প্রতিজ্ঞা কি আছে, কৃষ্ণের কাছে আমি যুধিষ্ঠিরকে ছাড়বো না, আমি ওনাকে মেরে ফেলবো। তখন কৃষ্ণ বললেন যে যে সত্য, তুমি সত্য প্রতিজ্ঞা করিস না, কিন্তু যে সত্য প্রতিজ্ঞা অপকার করে সেটা মিথ্যা, আর যে মিথ্যা সত্যের মতো উপকার করে সেটা হলো সত্যযুদ্ধ। এখন শরণাগতকে আশ্রয় দেওয়া, এটা মহাভারতের শিক্ষা। যে অপূর্ণ চাহিদাগুলো, সেগুলোর পরিপূর্ণতা রামের মধ্যে দেখে মানুষ আত্মতৃপ্তি লাভ করে। সেই জন্য রাম এখনো শ্রদ্ধা রাখলেন অভিষিক্ত, এবং সেটা এবং যে কোনো শ্রদ্ধাই শেষ পর্যায়ে একটা পূজার পর্যায়ে চলে যায়, সেই জন্য বিদ্রোহের পর্যায়ে চলে যায়। যারা একটা কথা বলছি, বলার কিছু খাবে কিনা জানি না, যেটা হলো রামলালার মূর্তি স্থাপন হয়েছে অযোধ্যায়। মূল বাল্মীকি রামায়ণে রাম লালা বলে কেউ নেই, শিশু রামের কোন বাল্য ক্রিয়ার কথা কিন্তু রামায়ণের মূল বাল্মীকি রামায়ণে নেই। এগুলো তুলসীদাসের রামায়ণের রামচরিত মানুষের সংযুক্ত, এবং সেটা একটা বিরুদ্ধ শক্তির মোকাবিলার জন্য তুলসীদাস এখানে কৃতিবাস হয়ে এরা রামের একটা অবতারত্ব আরোপ করে তাকে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, তাদের ধর্মীয় আইডেন্টিটি রক্ষা। একদম পরিণত আমি দেখতে পাচ্ছি, যখন বিশ্বামিত্র এসে দশরথের কাছে চাইছে, কেন পুত্রকে একদম রামের শক্তি। তো এইরকম আর মাংস রামকে উপলক্ষ করে অনেক নিরামিষ করি। এখানে জানিয়ে একটি অযোধ্যা কাণ্ডে আছে, যখন বনবাসে গেছেন রাম চিত্রকূট পাহাড়ের কাছে
আপনাদের অনেক ধন্যবাদ। আন্তরিক নমস্কার।